প্লিজ দাদু, এই বিয়ে আমি করব না, কিছুতেই না। ইউনো আসবে দাদু, তুমি একটু অপেক্ষা করো প্লিজ দাদু। আমি ইউনোকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না, প্লিজ এমন করো না আমার সাথে, আমি মরে যাব। এইটুকু বলেই তে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু তে দাদু এখনো সোফায় মাথা নিচু করে পাথরের মতো বসে আছে। তের কথায় ওনার কোনো হেলদোল হলো না। ড্রয়িং রুমে সবাই উপস্থিত, তের মা বাবা, ছোট ভাই, তের দাদা দাদু আর কাকা কাকি এবং তার ছেলে জিয়ন জাংকুক। আজ তের বিয়ে ছিল তার ভালোবাসার মানুষের সাথে, কিন্তু বরযাত্রী আর আসেনি। কেন তা সবার জানা, কিন্তু কেউ বলতে পারছে না তে কষ্ট পাবে বলে। পুরো জিয়ন বাড়ি থমথমে, কারণ জিয়ন বাড়ির একমাত্র মেয়ে। তের বিয়ের দিন আজ রাত ৮টা বাজতে চললো, কিন্তু বরযাত্রী এখনো আসেনি। আশেপাশে কানাঘুষা সেই কখন থেকেই শুরু। সবাই এই সেই কত কথা বলছে, আর তে নববধূর বেশে সেই দুপুরবেলা থেকে অপেক্ষা করছে তার ভালোবাসার মানুষটি কখন আসবে আর তাকে নিয়ে যাবে। কিন্তু আসেনি ইয়োনো, না এসেছে কোনো বার্তা তার জন্য। যদিও এসেছে ঠিকই, কিন্তু সেটা তে জানে না। সত্যি না জানিয়ে তাকে কিছুক্ষণ আগে বলা হয়েছে ইয়োনো নয়, বরং জাংকুককে তার বিয়ে করতে হবে। ইয়োনো বরযাত্রী নিয়ে আর আসবে না। এই কথা শুনেই তে তার দাদুর পা জড়িয়ে কাঁদছে আর উপরের কথাগুলো বলেছিল। তে বারবার একই কথা বলে যাচ্ছে। তে আবারও বলে উঠল, দাদু আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না দাদু, আর একটু অপেক্ষা করো, ইউনো ঠিক আসবে, আমায় নিতে আসবে, প্লিজ দাদু একটু দয়া করো। এসব বলে গুমড়ে কেঁদেই চলেছে তে। তের দাদু এতক্ষণ চুপ থাকলেও এবার তের গালে সজোরে এক চড় বসিয়ে দেয়। তে চুপ হয়ে একদম স্তব্ধ হয়ে যায়। তার দাদু তাকে মেরেছে তা বিশ্বাস হচ্ছে না তে। সাথে সাথেই দাদুর পা ছেড়ে দেয় তে। তে বুঝে যায় জাংকুককে বিয়ে করতে হবে তার। জাংকুক চোখ বন্ধ করে বসে থাকে ফ্লোরে। তে দাদু চড় বসিয়ে বুকে হাত দিয়ে বসে থাকে। তিনি যে নিজের কলিজাতে হাত উঠিয়েছেন আজ, এসব দেখে তের বড় কাকা কেঁদে ওঠে। তের বাবা চুপ করে মাথা নুয়ে বসে আছেন। তের মা সেই কখন থেকে অজ্ঞান। তের কাকি তের মার মাথায় হাত বোলাচ্ছেন। তের দাদি চোখ মুছছে বারবার নিঃশব্দে। আর জাংকুক এক নজরে তের দিকে তীক্ষ্ণ ও অগ্নিময় চোখে তাকিয়ে আছে। চোখ দিয়েই তেকে যেন ঝালাফালা করে দিচ্ছে জাংকুক। চোখ মুখ তার নরমাল, কিন্তু চোয়াল শক্ত করে রেখেছে সে। একটু পরে নিজেকে শক্ত করে তের দাদু বোগাম চেঁচিয়ে ওঠে, এভাবে মরা কান্না না করে ভেতরে কাজে যাক এক্ষুনি, বিয়ে হবে তের সাথে জাংকুকের। ব্যাস, আর কার কোনো কথা শোনা গেল না। ওনার দুই ছেলে চটজলদি উঠে দাঁড়ায়, মানে তের কাকা আর বাবা। ওনারা কাজে ডেকে ভিতরে নিয়ে আসে, যিনি প্রায় ৮ ঘন্টা ধরে বিয়ে পড়ানোর জন্য অপেক্ষা করছে। তে কাজীকে ভিতরে আসতে দেখে তার দামি লেহেঙ্গাটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে, কিন্তু আর কিছু বলতে পারে না তে। তে এখন আর কান্না করছে না। কেন কান্না করবে? ইউনো তো নিজে আসেনি তাকে নিতে, তাহলে আর কান্না করে কি হবে? অভিমানী তে গুমড়ে মরে গেলেও মন মানাতে পারছে না কিছুতেই। আর কোনো কথা হয় না ড্রয়িং রুমে, শুধু বিয়ে পড়ানোর শব্দ। তে আর ঝামেলা করে না, কবুল বলে দেয়। কিছুই করার নেই, যেখানে সেখানে সে কি ঝামেলা করবে। বিয়ে পড়ানো শেষ হলে কাজে চলে যায়। বোগাম জাংকুককে নিজের কাছে বসিয়ে বলে ওঠে, জিয়ন বাড়ির সবার কলিজাতে, তুমি তা জানো, কিন্তু তুমি ওকে কতটুকু ভালোবাসো জানি না। আজ থেকে ওর সব দায়িত্ব তোমার। আশা করি তুমি সব ওকে ভুলিয়ে দেবে, নতুন করে গড়বে সবকিছু। জাংকুক মন দিয়ে দাদুর কথাগুলো শুনে তারপরে বলে ওঠে, জি দাদু, আমি চেষ্টা করব। বোগাম নাতির কাঁধে হাত রেখে বলে ওঠে, চেষ্টা না, আমি জানি তুমি পারবে। এখন যাও তাহলে, তুমি তোমার বউকে নিয়ে ভিতরে যাও, সামলাও ওকে। সবার অবস্থা তো বুঝতেই পারছো। জাংকুক মাথা দুলিয়ে বলে ওঠে, দাদু তুমি বললে আমি ওকে আমাদের ফার্ম হাউসে নিয়ে যেতে চাই। ২-১ দিন এখানে না থাকাই ভালো, ও স্পেস পাবে। তুমি বললে নিয়ে যাব। বোগাম কিছুক্ষণ ভেবে বললেন, তুমি একদম ঠিক বলেছো, যাও, ড্রাইভার তোমাদের পৌঁছে দেবে, সাবধানে থেকো। জাংকুক আস্তে করে বলে উঠল, জি দাদু। বলেই জাংকুক উঠে তের কাছে চলে যায়। তে এখনো ফ্লোরেই বসে আছে। ইভেন এই ফ্লোরে বসেই
তে কবুল বলেছে, নিজেকে জাঙ্কুকের সম্পত্তি বানিয়ে দিয়েছে। জাঙ্কুক কিছুক্ষণ তাকিয়ে থাকে তের দিকে, তারপর হাত ধরতে গেলে তে উঠে দৌড়ে চলে যেতে নেয়, কিন্তু জাঙ্কুক তের হাতের কবজি টেনে ধরে ফেলে। তে এবার চুপ থাকতে পারে না, এতক্ষণ সবই শুনেছে তে, কিন্তু সে যেতে চায় না কোথাও, তাই কাঁদতে কাঁদতে বলে ওঠে, দাদু প্লিজ, আমি যাব না, আমি ইউনোকে খুঁজতে যাব, প্লিজ, আমি কোথাও যাব না দাদু, আমাকে পাঠিও না, কেন এমন করছো আমার সাথে, আমার ইউনোকে খুঁজতে হবে, ও কোথায় গেল? এইসব বলে কান্না করছে তে। জাঙ্কুক তার চোয়াল আরো শক্ত করে, রাগে গা ফেটে যাচ্ছে তার, কিন্তু কিচ্ছু বলে না, সে অপেক্ষা করছে অন্য কিছুর। তে নিজের হাত জাঙ্কুকের থেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করছে, কিন্তু জাঙ্কুক হাত না ছেড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এসব দেখে বোগাম প্রায় গলা ফাটিয়ে চিৎকার করে বলে ওঠে, জাঙ্কুক, নিয়ে যাও ওকে, ভালোভাবে না গেলে অন্যভাবে নিয়ে যাও। তে আবারও দাদুর চিৎকারে আটকে ওঠে আর ভয়ে কান্না বন্ধ করে যায়। জাঙ্কুক বাঁকা হাসে, সে তো এই চিৎকার শোনার অপেক্ষা করছিল। এই চিৎকার কানে যাওয়ার 10 সেকেন্ড পরেই তেকে পাজা কোলে তুলে নিয়ে হাঁটা দেয় জাঙ্কুক, আর তে কিছু বলতে পারে না, শুধু ফুপিয়ে কাঁদতে থাকে। তের বিদায় এভাবেই হয়ে যায় তার বাবার বাড়ি থেকে, আর জাঙ্কুক হাঁটছে, মনে মনে ভাবছে, তুমি ভাবতেও পারবে না দাদু, আজ তোমার কলিজার টুকরার সাথে ঠিক কি কি করব। গেট রেডি তে বেবি, তোকে আজকে আমাদের বিয়ের দিনে তোর লাইফের সবচেয়ে গুড নিউজটা দেব। বলে বাঁকা হেসে তের দিকে তাকায় জাঙ্কুক। ওরা জীবন বাড়ি থেকে বেরিয়ে যেতে বোগাম কেঁদে দেয়। আজ ফুলের মতো বাচ্চাটার গায়ে হাত তুলেছেন তিনি, বুকটা কষ্টে ফেটে যাচ্ছে তার। অধিক রাগের অধিকারী বোগামকে পুরো শহর এখনো ভয় পায়, সাথে তার পুরো পরিবার। তিনি যেমন রাগী তেমনি বদমেজাজি, আবার নরম মনের মানুষ। ওনার এক কথাই শেষ কথা, ওনার উপরে কেউ কথা বলে না। বয়স বাড়লেও এখনো ফিট তিনি। ছেলেরা বড় হয়েছে, বাবা হয়েছে ঠিকই, কিন্তু এখনো বাবার কথায় উঠতে বসতে হয় তাদের। আর তেকে উনি নিজের কলিজা ভাবে। আজ সেই কলিজার উপরে হাত উঠিয়েছেন তিনি। অসুস্থ হয়ে পড়েন হঠাৎ বোগাম। তেরা বেরিয়ে গেলে তিনি কেঁদে সোফায় শুয়ে পড়ে। উপস্থিত সবাই এসে ওনাকে ধরে আর ডাক্তার ডাকে, কারণ অবস্থা খারাপ। এদিকে জাঙ্কুকদের ড্রাইভার পৌঁছে দেওয়ার কথা থাকলেও জাঙ্কুক নিজেই ড্রাইভ করছে, পাশেই তে এখনো কাঁদছে, কিন্তু তাতে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ দেখাচ্ছে না জাঙ্কুক। সে সিগারেট খাচ্ছে আর আপন মনে ড্রাইভ করছে। জাঙ্কুক বারবার তাচ্ছিল্যভাবে তেকে দেখছে। তের কান্নায় জাঙ্কুকের মনে পৈশাচিক আনন্দ হচ্ছে। জাঙ্কুক মনে মনে আবারও বলে উঠল, আজকে সারা রাত তোকে এইভাবে কাটতে হবে তে। আজকের রাত যে তুই ভুলতে পারবি না কোনোদিন, আমি ভুলতে দেব না, কিছুতেই না। ঘন্টাখানেক বাদে জাঙ্কুকের দামি কারটা তাদের নিজস্ব ফার্ম হাউসে এসে থামে। তে কেঁদেই যাচ্ছে, এখনো থামেনি। জাঙ্কুক বিরক্তি স্বরে বলে উঠল, প্লিজ এই ড্রামা স্টপ কর। আর নাম, এসে পড়েছি। তে ভাবছে কার সাথে বিয়ে হলো তার, যে কিনা টানা 5 বছর পর লন্ডন থেকে এসেও তের সাথে একবারও কথা বলেনি। তে বুঝতে পারে জাঙ্কুক তাকে সহ্য করতে পারে না, কিছুতেই না। তাই তো দূরে দূরে থাকে দেশ থেকে আসার পর থেকে। আর তার সাথেই দাদু তার বিয়ে দিয়ে দিল। এভাবে তে আরো কান্না বাড়িয়ে দেয়। জাঙ্কুক রেগে কার থেকে নামে, তেকে এক প্রকার টেনে কার থেকে নামায়, তারপর টেনে হিঁচড়ে বাড়ির ভিতরে নিয়ে যায়। তের অবস্থা খারাপ, লেহেঙ্গা এত ভারী যে তার হাঁটতে কষ্ট হচ্ছে। তার উপরে জাঙ্কুক তাকে টেনে হিঁচড়ে এক প্রকার দৌড়ে নিয়ে যাচ্ছে। তে বারবার লেহেঙ্গায় পা বেঁধে পড়ে যাওয়ার অবস্থা। পায়ে ইতিমধ্যে ব্যথা অনুভব করছে তে, চিৎকার করে কাঁদছে সে। অবশেষে জাঙ্কুক তাকে একটি রুমে এনে ধাক্কা দিয়ে বেডে ছুঁড়ে ফেলে। বেচারি পড়ে রয়, আর উঠতে পারে না। অনেক ক্লান্ত তে, আর কত, প্রায় 1 সপ্তাহ ধরে বিয়ে নিয়ে ব্যস্ত সে। তার উপরে আজ বিয়ের দিন বিধায় খাওয়া দাওয়া বন্ধ প্রায়। টাইম কই এত খাওয়ার, তাও সারাদিন একটার পর একটা ঝটকা। আর কত নেবে তে, আর না আছে শরীরে শক্তি, না আছে মনে, তাই চুপচাপ এমনি পড়ে থাকে নরম তুলতুলে বেডে। জাঙ্কুক আবারও কিছুক্ষণ তাকিয়ে থাকে তের দিকে, তারপর বেরিয়ে যায় রুম থেকে। ছাদে চলে যায় জাঙ্কুক।
কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একটি সিগারেট ধরায় সে। তারপরে 2-3টা টান দিয়ে নিজে নিজে বলে ওঠে, কেন বদলে গেলি তুই তে? সব ভুলে গেলি তুই? স্বার্থপর মেয়ে, আমার কাছে পাত্তা না পেয়ে ইউনুকে বেছে নিলি। তাহলে আমায় কেন পাগল করলি? কেন? জাঙ্কুক অতীতে ডুব দেয়। সেদিন, যেদিন থেকে তের পাগলামি দেখেছিল জাঙ্কুক। স্কুল থেকে ক্লাস শেষ করে তে স্কুলের গেটে দাঁড়িয়ে বান্ধবীদের সাথে ফুচকা খাচ্ছিল। সাথে ছিল জিমিন আর সানা। তারা তিনজন একসাথে মিলে ফুচকা খাচ্ছিল। এটা তাদের 6 নম্বর প্লেট ছিল। কোত্থেকে জাঙ্কুক ভাইয়া গাড়ি নিয়ে এসে ওদের সামনে দাঁড়ালো। তে জাঙ্কুককে মনে মনে প্রচন্ড ভালোবাসে, কিন্তু জাঙ্কুকের কাছে পাত্তা পায় না সে। যতবারই সে প্রকাশ করতে গেছে ততবারই গালে দাঁত নিয়ে ফিরে এসেছে। জাঙ্কুক আসতেই তে তাড়াহুড়ো করে ওখান থেকে কেটে পড়তে লাগলে জাঙ্কুকের ডাকে থমকে ওঠে তে। এই শাকচুন্নি, কই যাস হ্যাঁ? তে তেলে বেগুনে জ্বলে উঠল, ক্ষোভ নিয়ে বলল, আমি মোটেও শাকচুন্নি না, আমি আমার দাদুর বড়লোক নাতনি। জাঙ্কুক তের কথা শুনে ভুরু কুঁচকে তাকালো তার দিকে। সেও তেরা করে জবাব দিল, হ্যাঁ, দাদুর বিগড়ে যাওয়া নাতনি। তে এগিয়ে এসে বলল, একদম বাটপারি করে মিথ্যে কথা বলবেন না, উল্লুকের নানা। জাঙ্কুক তে চুল টান দিল। সে বলে উঠল, একদম বাটপার বাটপার করবি না। তে কিছু বলতে যাবে তার আগেই দেখে তার সামনে তারই বান্ধবীর সাথে জাঙ্কুক হেসে হেসে কথা বলছে। আর তার বান্ধবী জিমি মাঝে মধ্যে জাঙ্কুকের কথা শুনে তার গায়ে ঢলে পড়ছে। মনে হচ্ছে কতই না রসিকের কথা বলছে এই দুজন। এই লোকটা আস্ত একটি তিতকুটে করলা। জিমিন আবারও জাঙ্কুকের গায়ে হাসতে হাসতে ঢলে পড়ে যেতে যেতে বলল, ওহ জাঙ্কুক বেবি, ইউ আর সো ফানি। এই কথা শুনে তের চোখ তো কপালে। তার খুব বলতে ইচ্ছে করছে যে ফানি বলার শখ আজীবনের মতো ঘুচিয়ে দেবো বাটপারের নানি। সানা বলে উঠল তেকে, দেখ দোস্ত, তোর পছন্দের মানুষের সাথে জিমিন কেমন লেপটে পড়ছে বারবার ওর গায়ের উপরে। তের হাতে পানির বোতল ছিল। পানির বোতলটি এত শক্ত করে চেপে ধরেছে মনে হচ্ছে বোতলটায় জাঙ্কুক আছে। আর চেপে ধরেছে যেন দম ফুরিয়ে যায় জাঙ্কুকে। বোতলটা নিমিষেই বেঁকিয়ে গেল তের চাপাচাপিতে। সে তৎক্ষণাৎ ভাবে চিৎকার দিয়ে উঠল, ড্রাইভার, ড্রাইভার! তের স্কুলের সামনে বসে চা খাচ্ছিল। তের এমন চিৎকার শুনে সে দৌড়ে তের কাছে আসলো। কি হয়েছে মামুনি, ফুচকা খাওয়া শেষ? তে অকপটেই বলল, বাড়ি যাব, এক্ষুনি গাড়ি বের করো। জাঙ্কুক এতক্ষণ সব শুনছিল। সে এগিয়ে এসে বলল, তুমি গাড়ি নিয়ে যাও চাচা, আমি ওকে নিয়ে আসবো। তে চোখ মুখ শক্ত করে আবারও বলে উঠল, আমার গাড়ি নেই, আমি আপনার গাড়িতে কেন যাব? চলুন চাচা। জাঙ্কুককে আর কিছু বলার সুযোগ না দিয়ে তে ওইখান থেকে গাড়ি নিয়ে কেটে পড়লো। জাঙ্কুক আর থামেনি, সেও গাড়ি নিয়ে ক্লাবে চলে যায়। জিমিন মন খারাপ করে বলল, দেখ না দোস্ত, ও চলে গেল নাম্বারটা না দিয়ে। সানা ভেঙচি কেটে বলল, বামন হয়ে চাঁদে হাত বাড়াস কেন? সানা এই কথা বলে রিক্সা নিয়ে চলে গেল। আর এদিকে জিমিন মনে মনে ভাবছে, ও আবার কি করলো? সবাই ওর সাথে কেন এত রাগ দেখাচ্ছে? দিন যায়, মাস যায়, বছর যায়, তে আস্তে আস্তে বড় হতে থাকে। জাঙ্কুকে নানা ভাবে নিজের অনুভূতিগুলো বোঝানোর চেষ্টা করেছে তে, কিন্তু জাঙ্কুক কখনো পাত্তা দেয়নি। সে উল্টো অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং আর টাইম পাস করতে ব্যস্ত হয়ে পড়ে। একদিন জাঙ্কুকের বাইরে যাওয়ার দিন ঠিক হলো। লন্ডনে তাকে পড়তে পাঠাবে তার বাবা। বিলেত ফেরত ছেলের হাতে ব্যবসার দায়িত্ব দিয়ে তিনি অবসরে যেতে চান। জাঙ্কুকের বিলেতে যাওয়ার কথা শুনে তে কান্নায় ভেঙে পড়ে। সে হন্তদন্ত হয়ে জাঙ্কুকের ঘরে ছুটে যায়। জাঙ্কুকের ঘরে গিয়ে তে দেখে জাঙ্কুক কার সাথে ফোনে হেসে হেসে কথা বলছে। জাঙ্কুক দেখলো তে এসেছে তার ঘরে, তবুও তোয়াক্কা না করে নিজের তালে কথা বলেই যাচ্ছে। তে কান্না করতে করতে বল, জাঙ্কুক ভাইয়া, আমার একটা কথা একটু শুনবে প্লিজ? জাঙ্কুক বিরক্তি নিয়ে তাকায়, আবারও ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়লো। তে জাঙ্কুকের হাত টানাটানি করতে লাগলো। জাঙ্কুক ফোনের লাইন কেটে তের দিকে আগুন চোখ নিয়ে তাকিয়ে তার দুবাহু ঝাঁকিয়ে জিজ্ঞাসা করল, সমস্যা কি তোর? একটু শান্তিতেও থাকতে দিবি না? মনে হচ্ছে তোর জন্য বাড়িতে আর আমি দুর্দণ্ড টিকতে পারবো না। বাইরে যাচ্ছি
এখন শান্তিতে থাকতে পারবো। জাঙ্কুক কথাগুলো বলে বাড়ি থেকে বেরিয়ে গেল বন্ধুদের সাথে দেখা করতে। জাঙ্কুকের এমন কথা শুনে তে যেন পাথর হয়ে গেল। সে আর কোনো টু শব্দ করেনি। দেখতে দেখতে জাঙ্কুকের যাওয়ার দিন চলে আসলো। সবাই তাকে বিদায় দিতে আসলেও তে আসেনি। তে শুধু নিজের জানলা থেকে আড়াল হয়ে জাঙ্কুকে যাওয়ার পথ দেখছিল। কেটে গেছে 5 বছর। তে অনার্স শেষ করে মাস্টার্সের জন্য ভর্তি হয়েছে। অনার্সে ভর্তি হয়ে ইউনোর সাথে বন্ধুত্ব হয় তের। তের বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে ইউনো। জাঙ্কুকের জন্য তের অনুভূতিগুলো কি ছিল সেটাও জানতো ইউনো। ইউনো তেকে মনে মনে একতরফা ভালোবাসতে আরম্ভ করে, কিন্তু তের চোখে ইউনো খুবই ভালো বন্ধু। একদিন ইউনো তেকে সাহস করে বলেই দেয় নিজের অনুভূতির কথা। তখন তে শান্ত স্বরে জবাব দেয়, আমার দ্বারা ভালোবাসা হয়তো সম্ভব নয়, কিন্তু তোকে আমি যথেষ্ট সম্মান করি। বাড়িতে বিয়ের প্রস্তাব দিস, তারা যা ডিসিশন নেবে তাই মেনে নেব আমি। সেদিন তের এরকম জবাব শুনে ইউনো তেকে জাপটে ধরেছিল। তে তখন মনে মনে আওড়ালো, যে তোমার অপেক্ষা করে না, তোমার পথে থেমে নেই, তার না বলা শহরের ভিড়ে তোমার থাকার অধিকারও নেই। জাঙ্কুক লন্ডনে যাওয়ার পর হাড়ে হাড়ে টের পায় তেকে সে কতটা ভালোবেসেছে, তের প্রতি কতটা আসক্ত হয়ে গেছে। তেকে এমন কোনো দিন নেই সে মনে করেনি। সে তের সাথে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু তে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। 5 বছর পর যখন সে দেশে ফিরল, সিদ্ধান্ত নিল যে তেকেই বিয়ে করবে যে করেই হোক। কিন্তু দেশে এসে জানতে পারলো তের বিয়ে ঠিক। বিয়ে ঠিক কথাটা শুনে যতটা না মেজাজ খারাপ হলো, তার থেকেও বেশি খারাপ হলো যখন জানতে পারলো তে রিলেশন করে বিয়ে করছে। তখন তার একটাই ধারণা হলো যে তার কাছে পাত্তা না পেয়ে সে অন্য কাউকে বেছে নিয়েছে। কিন্তু তের বিয়েটা শেষমেশ ইউনোর সাথে না হয়ে তার সাথেই হলো। অতীতের স্মৃতি থেকে ফেরত আসলো জাঙ্কুক। এতক্ষণ ছাদে দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে 4 প্যাকেট শেষ করে ফেলেছে। সে এসবই ভাবছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো বাজে। নিশ্চয়ই তে একা একা ভয় পাচ্ছে। তাছাড়া আজকে তার বাসর রাত, আর আজকে দেরি করা চলবে না। জাঙ্কুক ছাদ থেকে নেমে ঘরের দিকে রওনা দিল। ঘরে গিয়ে জাঙ্কুক দেখলো তে ঘরে নেই। তাড়াতাড়ি করে নিচে গিয়ে দেখলো তে বাড়ির বাইরে পালাচ্ছে। জাঙ্কুক দৌড়ে গিয়ে তেকে নিজের দিকে হ্যাচকা টান মেরে কষিয়ে থাপ্পড় মারলো। তে ছিটকে নিচে পড়ে গেল মার খেয়ে। এত ঝটকা খেয়ে মনে হচ্ছে সে কাঁদতেও ভুলে গেছে। জাঙ্কুক তাকে হির হির করে টেনে ভিতরে নিয়ে যাচ্ছে। লেহেঙ্গা থেকে এখন নিজেকে ভারী লাগছে তের। তে বলল, আমাকে ছাড়েন, আমি ইউনোকে খুঁজতে যাব, ইউনো আমার জন্য অপেক্ষা করছে। জাঙ্কুক তের মুখে অন্য কারো নাম শুনে আরো রেগে গেছে। জাঙ্কুক তের মুখ এনে এত জোরে চেপে ধরেছে মনে হচ্ছে গাল ভেদ করে আঙুলগুলো ঢুকে যাবে। জাঙ্কুক চিৎকার দিয়ে বলে উঠল, ইউনো মারা গেছে, শুনছিস তুই? তোর ইউনো অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে, তোর প্রেমিক। জাঙ্কুকের মুখ থেকে ইউনো মারা যাওয়ার কথা শুনে তে থমকে গেছে। অসাড় হয়ে আসছে শরীর। যা বলছে তা কি সত্যি? তবে তুমি মিথ্যে বলছো, তাই না? বলো, তুমি মিথ্যে বলছো? এসব বলতে বলতে তে জাঙ্কুকের পা ধরে বসে পড়লো আর পাগলের মতো বিলাপ করতে লাগলো। জাঙ্কুকের মায়া হচ্ছে, সেই সাথে প্রচন্ড রাগও হচ্ছে। জাঙ্কুক তার 2 বাহু টেনে তুলে বলল, এটাই সত্যিতে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস। তে আবারও অঝরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো, আমি জানি। তুমি আমাকে সেই ছোট্ট থেকে দেখতে পারো না, এজন্যই তুমি ইউনোকে মেরে ফেলেছো, তাই না? আমার জীবন থেকে ইউনোকে সরিয়ে দিয়েছো। জাঙ্কুকের মেজাজটা চট করে খারাপ হয়ে গেল। সে তেকে দেয়ালে ঠেসে ধরে বলল, ইউনোকে আমি মারিনি, তবে আজকের পর থেকে কেউ যদি তোরা আমার মাঝে আসার চেষ্টা করে আমি তাকে মেরে ফেলবো, কারণ তুই শুধু আমার। ভালো হয়েছে ইউনো মরে গেছে, না হলে ওকে আমি নিজেই মেরে ফেলতাম। তের কানে জাঙ্কুকের বলা কোনো কথাই যাচ্ছে না। চারদিক ঝাপসা দেখছে সে, মনে হচ্ছে অতল সাগরের গভীরে তলিয়ে যাচ্ছে। তারপর আর কিছু মনে নেই। জাঙ্কুক ঘাবড়িয়ে গেছে। তে অতিরিক্ত শক পেলে সেন্স হারিয়ে ফেলে। তারপরেও এত কিছু হয়েছে আজ ওর সাথে। জাঙ্কুক তেকে কোলে নিয়ে শুয়ে দিল। ডাক্তারকে কল দিতে লাগলো জাঙ্কুক। জাঙ্কুক অচেতন অবস্থায় তেকে দেখে বলল,
কেন তুই আগের মতো বুঝিস না আমাকে? তোকে আমি কতটা চাই। মিনিট 10 পর ডাক্তার এসে দেখে গেল তেকে অতিরিক্ত স্ট্রেস সহ্য করতে না পারার ফলে তের প্রেশার ফল করেছে, যার কারণে সে সেন্সলেস হয়ে গেছে। ঘুমের ইনজেকশন দিল তেকে। আজকে রাতটা আরাম পাক, সকাল হতে হতে ঠিক হয়ে যাবে সব। ডাক্তার যাওয়ার পর জাংকুক তের লেহেঙ্গা বদলিয়ে নর্মাল ড্রেস আপ পরিয়ে দিল। জাংকুক তেকে চেঞ্জ করিয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, আজ যদি তুই অন্য কাউকে বিয়ে করার কথা না বলতি, আমার জন্য অপেক্ষা করতি, তোকে আজকে আদরে আদরে ভরিয়ে দিতাম আমি তে। জাংকুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে শাওয়ার নিতে ঢুকে গেল। দেয়ালে হাত দিয়ে উদাম গায়ে পানি বেয়ে চলছে জাংকুকের। মাথায় চলছে নানান চিন্তা, কিভাবে কি করবে, কিভাবে সামলাবে এইসব। জাংকুক দেয়ালে হাত শক্ত করে রেখেই বলল, তুই শুধু আমার তে, আর কারণ না। আমি তোর আর আমার মাঝে কাউকে আসতে দেব না। সকালবেলা পাখির কিচিরমিচিরের ডাকে জাংকুকের আগেই ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে তে এখনো ওঠেনি। সকালবেলার স্নিগ্ধতায় যেন তেকে আরো মোহনীয় করে তুলেছে। এক ধ্যানে চেয়ে রয়েছে সে তের দিকে। তের নাক মুখ চোখ সব যেন কেউ অনেক যত্ন নিয়ে নকশা করে এঁকে দিয়েছে। তের মুখের উপরে ছোট চুল এসে পড়েছে। জাংকুক তা আলতো করে সরিয়ে দিল, গালটাকে একটু ছুঁয়ে দিল। ইচ্ছে করছে সমস্ত আদর দিয়ে উজাড় করে তেকে ভালোবাসতে, কিন্তু জাংকুক পরক্ষণেই মনে পড়ে গেল তে তাকে ছেড়ে ইউনোকে বিয়ে করতে চেয়েছিল। জাংকুকের কপালের রগটা ফুলে গেল। এক লাফে নিচে নেমে পড়লো বিছানা থেকে। ফ্রেশ হতে চললো ওয়াশরুমে। তের ঘুম ভাঙলো বেলা 11টার দিকে। আলমোড়া ভেঙে এদিক সেদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। পর মুহূর্তে সে বুঝলো সে তাদের বাগান বাড়িতে আছে। জাংকুক তাকে গতকাল রাতেই এনেছিল। ড্রেসিং টেবিলের আয়নায় চোখ গেল তার। নিজের জামা কাপড় চেঞ্জ দেখে তের চোখ কপালে। নিশ্চয়ই জাংকুক করেছে। খাট থেকে জাংকুককে কোথাও না দেখতে পেয়ে রেগে মেগে খুঁজতে লাগলো তে। জাংকুক নিচে বসে মোবাইল টাইপিং করছে আর আরেক হাতে কফি খাচ্ছে। তে নিচে নেমে এসে জাংকুকের কলার ধরে বলল, আমার জামা কাপড় বদলানোর অধিকার আপনাকে কে দিয়েছে? কে আপনি আমার? জাংকুকের তো ইউনোর কথা ভেবেই মেজাজ খারাপ হয়ে আছে। তার উপরে তের কলার ধরা আর উদ্ভটে কথাবার্তা। মুহূর্তে মেজাজ গরম হয়ে গেল জাংকুকের। তের কোনো কথার উত্তর না দিয়ে তার চুলের মুঠি ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল জাংকুক। শুরু হলো তের ঠোঁটের উপরে অত্যাচার। কামড় দিচ্ছে তের ঠোঁটে, চুলের মুঠিও শক্ত করে ধরা। তের হাত দুটো দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরেছে জাংকুক। চোখের এক পাশ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তের। এই চুমুটা তার বেস্ট চুমু হতো যদি জাংকুক তার ভালোবাসাকে গ্রহণ করে বিয়ে করত। জাংকুক তো তাকে কখনো চায়নি। জাংকুক চুমুটা জেদ করে দিলেও এখন তের ঠোঁটটা তার কাছে ওয়াইনের মতো বিষাক্ত মনে হচ্ছে। তেকে নিয়ে সোফায় শুয়ে পড়ল। সোফায় তেকে শুয়ে সম্পূর্ণ ভর দিল তার উপরে। এতক্ষণে কামড় দিলেও এখন শুষে নিচ্ছে তের ঠোঁট প্যাশনেটলি। তের কোমর জুড়ে জাংকুকের হাতের বিচরণ চলছে। বেশ কিছুক্ষণ পর ঠোঁটের যুগলবন্দি থেকে তে মুক্তি পেল। সে এখনো চোখ বন্ধ করে আছে। সে কনফিউজে আছে তাকে ভালোবেসে আদর করলো নাকি জেলে। জাংকুক ফিসফিস করে বলল, ভেবে দেখ এখন তুই আমার কে হস। তে চোখ তুলে তাকানোর সাহস নেই। জাংকুকের বলা কোনো কথাই তার কানে যাচ্ছে না। সে শুধু একটা কথাই ভাবছে, ভালোবেসে কাছে না টেনে এখন সে আমাকে জেদ করে বিয়ে করেছে। বুয়া এসে সকালে সব কাজ করে দিয়ে গেছে। তে বসে বসে পরোটা মিষ্টি গিলছে। বিয়ের চক করে ঠিকঠাক খাওয়া হয়ে ওঠেনি তার। জাংকুক ভুরু কুচকে তাকিয়ে আছে তার দিকে। তে খেতে খেতে বেসম খেলো। জাংকুক তাড়াহুড়ো করে পানি দিল। এক ধমক দিয়ে বলল, খাবার তো পালিয়ে যাচ্ছে না, একটু আস্তে ধীরে খেলেই তো হয়। তে আবারও মুখে পরোটা পরে বলল, নিজে তো ঠিকই খেয়ে দিয়ে দিব্যি জিম করে ঘুরে বেড়াচ্ছেন, আমার খবর কি নিয়েছিলেন? জাংকুক ভুরু নাচিয়ে বলল, বিয়ের তালে তুই
তুই থাকলি সেখানে আমি না খেয়ে থাকবো কেন? জাঙ্কুকের মুখে বিয়ে শব্দটি শুনে ইয়োনোর মুখটা ভেসে উঠল। নাস্তা মনে হচ্ছে গলা দিয়ে আর নামবে না। কোনো রকমে গ্লাসে পানিটুকু দিয়ে গলা ভিজিয়ে ডাইনিং ছেড়ে নিঃশব্দে উঠে পড়ল সে। জাঙ্কুক বুঝতে পারলো না এতক্ষণ কি কারণে ও আপসেট হলো, বাট এখন একটু হলেও আন্দাজ করতে পেরেছে। ছাদে বসে আছে তে, হাঁটু ভর দিয়ে। কি থেকে কি হয়ে গেল, জীবনটা নিমিষে বদলে গেল। জাঙ্কুক ঘরে এসে দেখে তে নেই। তেকে ঘরে দেখতে না পেয়ে জাঙ্কুকের মাথা খারাপ হয়ে গেল। আবারও পালালো নাকি সে, সেটাই ভাবছে। তাড়াহুড়ো করে বাইরে আসলো, তাও দেখতে পেল না। দারোয়ানকে জিজ্ঞাসা করলো, সেও দেখেনি তেকে বাইরে আসতে। এদিকে জাঙ্কুক টেনশনে মাথা ফেটে গেল। কোথায় গেছে? বাইরে যায়নি, তাহলে কোথায় গেল? সন্ধ্যা পার হয়ে রাত হতে চলল, তবুও তের খোঁজ পায়নি জাঙ্কুক। বোগাম এর মধ্যে দুবার কল করে তেকে চেয়েছে, বিভিন্ন বাহানা দিয়ে এড়িয়ে গেছে বিষয়টা। এখন কিভাবে অ্যাভয়েড করবে? বুকের বাঁ পাশটা ভীষণ চিনচিন করছে। একবার তেকে হারিয়েছে। আজ ইয়োনোর অ্যাক্সিডেন্ট যদি না হতো তাহলে হয়তো তে অন্য কারো বউ হতো। তে অন্য কারো বউ হবে ভেবেই জাঙ্কুকের মেজাজটা আবারও খারাপ হলো। তেকে ভোলার জন্য লন্ডনে ওয়াইন, মেয়েদের সাথে নাইট ক্লাবে কত ঘুরেছে, তারপরও তেকে ভুলতে পারিনি। জীবন বিচিত্র, যখন সাথে থাকে তখন আমরা ঘুরেও তাকাই না, আর দূরে থাকলে কলিজা ফেটে যায় তাদের দহনে। তে মাথা নিচু করে এতক্ষণ বেশ মগ্ন ছিল নিজের ভাবনায়। সকাল থেকে রাত হয়ে গেছে, তার কোনো হুঁশ নেই। টের পেল মশার কামড়ে। হাজার হাজার মশা তাকে কামড়ে টের পাওয়াচ্ছে। এইতে বাড়ি যা, নয়তো তোকে আজকে আমরা উঠিয়ে নিয়ে যাব। মশার কামড়গুলো চুলকাতে চুলকাতে তে নিচে নামছে। তার মাথাতেও নেই জাঙ্কুকের কি অবস্থা। তে যখন ঘরে গেল দেখতে পেল মাথা নিচু করে হাঁটুতে ভর দিয়ে বিধ্বস্ত অবস্থায় বসে আছে জাঙ্কুক। জাঙ্কুকের এরকম লুক দেখে তে আত্মার পানি শুকিয়ে গেল। হালকা শুকনো ঢোক গিলল সে। কারো পায়ের শব্দে জাঙ্কুক মাথা উঁচিয়ে তাকালো, দেখলো তে দাঁড়িয়ে আছে। তেকে দেখে জাঙ্কুক খুশি হলেও পরক্ষণে তার মাথা খারাপ হয়ে গেল। তের গায়েব হওয়া নিয়ে সে শান্ত স্বরে জিজ্ঞেস হল, কোথায় ছিলি? তে আমতা আমতা করে জবাব দিল, ছাদে। তের মুখের কথা শুনে জাঙ্কুক চিল্লিয়ে উঠলো এক প্রকার, তুই কি ভেবেছিস তুই এরকম লুকোচুরি করবি আর আমি কুকুরের মতো তোকে খুঁজবো? হ্যাঁ, তোকে আজ আমি সারাদিন কুকুরের মতো খুঁজেছি। আমাকে কি তোর মানুষ মনে হয় না? আমার তো অনুভূতি নেই, আমি তো রোবট, তাই না? বলের বিয়ে আমার। জাঙ্কুক এইসব বলে তেকে ঝাড়া মেরে ওখান থেকে চলে গেল। তে থমেরে দাঁড়িয়ে রইল। আর সেই মুহূর্তে দাদুর কল এলো। দাদু কখন থেকে কল করেই যাচ্ছে, এই লোকটা কোথায় গেল নিজের মোবাইল রেখে? তে মনে মনে বলছে। কল ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে কলটি রিসিভ করলো তে। ফোন ধরে কিছু বলতে যাবে তার আগে ওপাশ থেকে কর্কশ ভেসে এলো, এতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছি, তুমি ধরছিলে না কেন? তে বুকে দুবার ফু দিয়ে নিল। সে নরম স্বরে বলল, দাদু উনি ফোন রেখে বাইরে গেছেন। তের কণ্ঠস্বর শুনে বোগামের বুকটা খাকা করতে লাগলো। তিনি মোমের মতো পুতুলের গায়ে হাত তুলেছিলেন গতকালকে। তিনি বললেন, তোমাদের হয়েছেটা কি? একজনকে পেলে আর একজনকে পাওয়া যায় না? তে কি বলবে বুঝতে পারছে না। সে থমকে বলল, দাদু ও বাইরে থেকে ফিরলে আমি তোমাকে কল করতে বলবো। তের এই কথা বলে সালাম দিয়ে ফোন কেটে দিল। বোগামকে আর কিছু বলার সুযোগ দিল না। তের এরকম ব্যবহার সম্পর্কে বোগাম অবগত, কারণ তে যখনই অভিমান করে পরিবারের কারো উপরে তখন সে বেশি কথা বাড়ায় না। বোগাম দীর্ঘশ্বাস ফেলে বলে, কবে যে তুই বুঝবি, তোর ভালোর জন্যই তো সব করেছি। রাত ৩টা বাজে, কিন্তু জাঙ্কুকের আসার কোনো নামগন্ধ নেই। এদিকে তে এতক্ষণ গায়েব ছিল, আর এখন জাঙ্কুক। তে কেঁদে কেঁদে নাক চোখ ফুলিয়ে ফেলেছে একদম, তারপরও জাঙ্কুকের খোঁজ পাচ্ছে না। একটু পর দুলতে দুলতে ঘরে এসেছে জাঙ্কুক। দরজার সাথে ঠেস মেরে দাঁড়িয়ে রয়েছে। যে কেউ দেখলেই বুঝবে জাঙ্কুক ওভারলোডেড। জাঙ্কুক নিভু আওয়াজে ডাকলো তেকে। তে। জাঙ্কুকের মুখে নিজের নাম শুনে উপরে চোখ তুলে তাকালো তে। দেখলো দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে জাঙ্কুক, চোখ অসম্ভব লাল তার। তে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় গিয়েছিলেন আমাকে ছেড়ে? জাঙ্কুক এগিয়ে এসে
তের মুখটা উঁচু করে ধরে ঠোঁটে শক্ত করে একটি চুমু খেয়ে বলল, আমাকে মিস করছিস জান? তে থমকে যায়। হ্যাঁ, সে তো এই মানুষটাকে মিস করছিল, সব সময় করে। সে তো এই জাংকুক নামক মানুষটাকে ভালোবাসে। ভালোবাসা কখনো হারায় না, শুধু অবহেলার ধুলোতে ঢাকা পড়ে যায়। তে ধীর আওয়াজে বলল, তুমি ড্রিঙ্ক করেছো? জাংকুক মলিন হাসলো, তারপরে বলল, তোর মাঝে নেশা করতে যাই জান, দিবি একটু নেশা করতে? জাংকুকের এমন কথা শুনে তের বুকের ভিতর তোলপাড় উঠে গেল। বুকের ভিতরে ধুকপুক করে জানান দিচ্ছে তার ভালোবাসার অতল সাগরে ভেসে যেতে। রক্তের কণিকাগুলো শিরশির করে উঠল সারা শরীরে। তে সরে আসতে চাইল। জাংকুক তার কোমর আরেকটু টেনে ধরে বলল, বল না তে, তোর মাঝে একটু ডুব দিতে দিবি? প্রমিস, সবটুকু দিয়ে দেব। তে বলল, আপনি নেশা করে এসব কি বলছেন? পরে ঘুম থেকে উঠে ঠিকই বলবেন তুই আমার ইজ্জত লুটে নিয়েছিস। জাংকুক তেকে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিল, তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তোর নেশার ঘরে পড়েছি জান, এভাবে আশ্রে পড়েছি যে আর উঠতে পারছি না। চল না প্রেম প্রেম খেলি। ভালোবাসা অদ্ভুত এক অনুভূতি। যে অনুভূতিটা উপলব্ধি করতে পারে সে ভালোবাসাকে হারাতে চায় না, আর যে অনুভূতিটা উপলব্ধি করতে পারে না তার কাছে ভালোবাসা শুধু একটি খেলা। এরকম খেলা আমি খেলবো না, সরি। তে জাংকুককে মৃদু ধাক্কা দিয়ে বলল। জাংকুকের কোনো নড়চড় নেই। সে তের ঘাড়ে নিজের নাক ঘষতে ঘষতে বলল, তে কেন বুঝিস না তোকে কতটা চাই আমি? জাংকুক কথাটা বলে তের গায়ে ঢলে পড়ল। বেহুশ হলো নাকি নেশার গুদে ডুবে গেল তে বুঝতে পারলো না। তবে জাংকুকের ভারী জিম করা শরীরের ভারে তে নিতে পারছে না। সে আস্তে আস্তে জাংকুককে বেডে শুইয়ে দিল, তারপরে জাংকুকের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি সেটা যদি তুমি বুঝতে। সকালবেলা তে উঠে চলে গেছে রান্নাঘরে। রান্নাঘরে যাওয়ার কারণ হলো আজকে নিজের হাতে জাংকুকের সব ফেভারিট খাবার রান্না করবে। জাংকুকের পছন্দ আলু পরোটা, যা সে নিজের হাতে বানাবে। ব্যাস নেমে গেল মিশনে। জাংকুকের ঘুম ভাঙলো যখন মাথাটা বেশ ভার লাগছে তার। মনে করার চেষ্টা করছে সে কোথায় আছে। কাল রাতে তেকে বকাবকি করে নাইট ক্লাবে গিয়েছিল, সেখান থেকে ওভার ড্রাঙ্ক হয়ে এসেছে বাড়িতে। তারপর আর কিছু মনে নেই তার। পাশ ফিরে দেখে ঘড়িতে 9টা বাজে। তেও নেই ঘরে, কোথায় গেল? এমনিতেই কাল অনেক মিসবিহেভ করে ফেলেছে। জাংকুক উঠে আগে ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে তেকে খুঁজতে নিচে নামলো। জাংকুক সিঁড়ি বেয়ে নিচে নামছে আর বলছে, এই মেয়ে লুকানো ছাড়া আর কোনো কাজ নেই নাকি? আমাকে সিআইডির মতো খোঁজাচ্ছে যে পাতা লাগাও, টেকা পাতা লাগাও। লাস্ট 2 ঘন্টা যাবত তে রান্নাঘরে আছে। পায়েস আর আলুর দম হয়ে গেলেও ইউটিউব দেখে পরোটাটা একদমই গোল হচ্ছে না। রাগে দুঃখে তের কান্না আসছে। মুখে তার আটায় মাখামাখি, হাতে বেশ খানিক জায়গায় পুড়েও ফেলেছে সে। জাংকুক নিচে এসে আগে রান্নাঘরে নজর দিল। রান্নাঘরে তের মুখে আটা মাখামাখি দেখে ফিক করে হেসে দিল জাংকুক। এই রূপেও তেকে মোহনীয় লাগছে জাংকুকের কাছে। সে ধীর পায়ে এগিয়ে গেল তের কাছে। তের কোমরে আঁচল গুজে পরোটা বেলছে, কিন্তু যতবারই সে বেলছে বিভিন্ন আকৃতির হচ্ছে। দেখে মনে হচ্ছে কোন কোন দেশের মানচিত্র। পরোটার আকৃতি দেখে তের উপরে মায়া আসার বদলে তার আটার উপরে মায়া আসলো। জাংকুক পেছন থেকে বলে উঠলো, তুই তো মনে হচ্ছে আটার মার্ডার করে ফেলবি। ইস, কি হাল ওদের। জাংকুকের কথা শুনে তে চমকে ওঠে। পিছনে ফিরে তাকাতে গেলে তার আগেই জাংকুক তের উদম পেটে নিজের 2 হাত দিয়ে পিছন থেকে ধরে ফেলে। তের গরমে ঘামে ভেজা পেট লেপ্টে আছে জাংকুকের বুকে। তের উন্মুক্ত গলাতে মুখ ডুবালো জাংকুক। ছোট ছোট অনেকগুলো চুমু খেলো। সেই চুমুতে ঘায়েল হচ্ছে তে। জাংকুকের হাত বিচরণ হচ্ছে তের উদম পেটে। হুট করে পুড়ে যাওয়া গন্ধ গেল তের নাকে। সে আর্তনাদ দিয়ে চিল্লে উঠল, আল্লাহ, আমার আলু পরোটা শেষ। তে এত জোরে চিল্লিয়েছে যে জাংকুকের জানটা ধুকপুক করছে।
জাঙ্কুক তের কোমরে একটি চিমটি দিয়ে বলে উঠলো, মাথার সমস্যাটা কি দিন দিন তোর বাড়তাছে? এদিকে জাঙ্কুক যেখানে চিমটি দিয়েছে ইতিমধ্যে সেখানে জ্বালা শুরু হয়েছে। তে দাঁতে দাঁত কেটে সহ্য করলেও হাতে থাকা বেলুন দিয়ে জাঙ্কুকের কোমরে দিল এক গোতা। জাঙ্কুক লাগেনি, তবু ঠাট্টা সুরে বলল, আমাকে মারলি তুই তে? তে রেগে উঠলো, আপনার এই প্রেম প্রেম খেলার জন্য আমার পরোটাটা পড়েছে অসভ্য লোক। জাঙ্কুক ভুরু কুঁচকে বলল, এটা কি খেলা? তে থতমত খেয়ে গেল। আসলে আনমনে কথাটি বলে ফেলেছে সে। সে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক তার কোমরটাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, এসব খেলা দ্রুতই শিখাবো জান, তুই শুধু সাপোর্ট দিতে থাক। তে অবাকে সপ্তম পর্যায়ে চলে গেছে, লাল নীল হতে শুরু করেছে। মানে এই অসভ্য লোকের সব মনে আছে, শুধু শুধু তার সামনে নাটক করছিল। তে তাড়া দিয়ে বলল, ছাড়ো, আমার পরোটা এখনো হয়নি, তোমার জন্য সব পড়ে গেল। জাঙ্কুক ছাড়লো না, আরো শক্ত করে ধরে বলল, এইভাবে হবে না জান, চল না তোকে নতুন পদ্ধতিতে পরোটা বানা শিখাই। তে আস্তে করে বলল, আপনার পদ্ধতিগুলো আপনার মতোই খতরনাক হবে, আমার আর আপনার কাছ থেকে পরোটা বানানো শেখার দরকার নেই। জাঙ্কুক তের কোমর না ছেড়ে তার কোমরের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে নিল। তারপর সে তের দু হাতের মাঝে নিজের হাত দিয়ে রুটি বেলতে আরম্ভ করলো। এইসব করতে করতে জাঙ্কুক তের ঘাড়ে অসংখ্য চুমু দিয়েছে। তে শিউরে উঠে সরতে চাইলে জাঙ্কুকের চোখ পাকানো দেখে থমকে যায়। এভাবে রুটি তেরা বেঁকা হলো। জাঙ্কুক একটি স্টিলের বাটিতে আটার উপরে চাপ দিয়ে কেটে ফেললো, যার ফলে রুটিটা গোলাকার হয়ে গেল। তের মুখটা বিস্ময়ে হা হয়ে গেছে, এটা তো জানতামই না আমি, কি ইজি, মাথায় তো শুধু গোবর আছে, এসব জানবি কিভাবে? জাঙ্কুকের কথায় তে মুখ ফোলালো, পদ্ধতিটা বললেই হতো, এত ঢং না করে। জাঙ্কুক তেকে নিজের দিকে ঘুরিয়ে তার চোর কানের পিছনে গুজে দিয়ে বলল, এটাকে বলে প্রেম প্রেম খেলার ট্রেলার, পিকচার হবে বাকি হ্যাঁ জান, সেটা তো সশরীরে তোর সাথে প্র্যাকটিক্যালি করতে হবে। তের চোখ বড় বড় হয়ে গেল। তের চোখ গোল গোল দেখে জাঙ্কুক বাঁকা হেসে বলল, লেটস গো বেবি। জাঙ্কুক আর তে এত কাছাকাছি হলেও কেন জানি অচেনা অজানা কোনো এক কারণে তারা দূর থেকে বহু দূরে। জাঙ্কুকের আদরে অনেকবার তের শরীর কম্পিত হয়েছে, কিন্তু তারপরও দুজন দুজনার থেকে অনেক দূরে। কেটে গেছে বেশ কিছুদিন। জাঙ্কুক আর তের সম্পর্ক এখন অনেকটাই ভালো। তে আনমনে দাঁড়িয়ে আছে জানলার গ্রিল ধরে। হঠাৎ করে পিছন থেকে জাঙ্কুকের আওয়াজ শোনে, কিন্তু ওদিকে না তাকিয়ে বাইরে তাকিয়ে থাকে তে। তে ভাবনাখানা এমন যেন সে জাঙ্কুকের কথা শুনতেই পায়নি, কিন্তু আসলে জাঙ্কুকের কথা সে শুনেছে। কিন্তু জাঙ্কুক কি করে সেটা জানার খুব ইচ্ছে করে। আজকাল জাঙ্কুক অনেক বেশি রোমান্টিক হয়ে গেছে, আর রোমান্টিক হাজবেন্ডের ভালোবাসা চাই না এমন মেয়ে খুব একটা নেই। জাঙ্কুকের উপর যত রাগ অভিমান থাকুক না কেন, তে কিন্তু সব সময় দেখার জন্য অপেক্ষায় থাকে জাঙ্কুক তাকে কিভাবে ভালোবাসে। কি রে তে, আমি তোকে ডাকছি, আমার কথা কি তোর কানে যায় না? কথাটি শুনে তে একটি রাগী লোক নিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। আমি কি কানে কম শুনি নাকি? আমি কি কাউকে কান ধার দিয়েছি যে আমি শুনবো না? আমি শুনতে পেরেছি, যা বলার তাড়াতাড়ি বলেন, আমি ব্যস্ত আছি, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, তুই যে কি ব্যস্ত আছিস সেটা তো দেখতেই পাচ্ছি। ও আচ্ছা, তাহলে চোখ ভালোই আছে দেখছি। আমি তো ভেবেছিলাম চোখটা বুঝি ভালো নেই, ঠিক মতো দেখতে পাই না। এই, তুই কি বলতে চাচ্ছিস আমি কানা? সেটা নয় তো কি, গ্রিল ধরে এত সুন্দর একটি মেয়ে তোমার রুমের বারান্দার বাইরে তাকিয়ে আছে, কোথায় পিছন থেকে ধরে একটু আদর করবে, আর সেটা করতে পারছো না? তাহলে তুমি কি পুরুষ নাকি চোখে কম দেখো সেটাই বুঝতে পারছি না। ও আচ্ছা, তাই নাকি? কিন্তু তুই তো আমাকে সবসময় দূরে সরিয়ে দিস, কিন্তু আজকে হঠাৎ এত প্রেম জাগলো কেন রে? আচ্ছা হয়েছে, আমার ভুল হয়েছে বলার জন্য, আমাকে কোনো আদর টাদর করতে হবে না। এই বলেই তে নিজের ঠোঁট বাঁকিয়ে বারান্দা থেকে রুমের ভিতরে চলে আসে, মুখ ফুলিয়ে খাটের উপরে বসে। জাঙ্কুক বউয়ের রাগী মুখ দেখে বাঁকা হেসে বলল, আমার বউ তো রাগ করেছে, রাগ ভাঙানো উচিত তাই না? এই তে, শুনছো বেবি, এত রাগ করছো কেন? উল্টো দিকে তাকিয়ে তে রাগান্বিত স্বরে বলল, আমি কোনো রাগ করিনি। জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে হেসে বলল, জান, আমার ভালোবাসা
ভালোবাসা পাওয়ার জন্য তুমি ছটফট করছো, আগে বলবা না? আমি তো তোমাকে আমার ভালোবাসার সবটুকু রস দেওয়ার জন্য প্রস্তুত, তুমি তো নিতে চাও না। কাছে এলেই দূরে সরিয়ে দাও, কিন্তু আজকে আর হবে না। আজকে আমাকে দূরে সরাতে পারবে না। আমার সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকে ভাসিয়ে নিয়ে যাব, একটু কিপটামি করবো না। কিন্তু তুমি সহ্য করতে পারবে তো জান? জাঙ্কুক আর সময় নষ্ট করলো না, নিজের ঠোঁট ডুবিয়ে দিল তীর গোলাপি ঠোঁটে, প্যাশনেটলি কিস করতে লাগলো। জাঙ্কুকের ঠোঁটের ছোঁয়ায় তীর উন্মাদ হলো। জাঙ্কুকের হাত বিচরণ করছে তীর নিষিদ্ধ স্থানে। জাঙ্কুকের ছোঁয়ায় তীর উন্মাদ, পাগল প্রায়, সারা শরীর কম্পিত হচ্ছে বারবার। জাঙ্কুকের অবাধ বিচরণ তীর বুকে, গলায়, তীর শরীরের সমস্ত ভাঁজে ঠোঁটের স্পর্শ দিয়ে জাঙ্কুক থেকে মাতোয়ারা করছে। তীর জাঙ্কুকের ছোঁয়ায় দিশেহারা। জাঙ্কুক একে একে সমস্ত কাপড় খুলে ফেলল। তীর লজ্জায় দিশেহারা, চোখ যে বন্ধ করে রেখেছে। তীর শরীর বারবার কেঁপে উঠছে জাঙ্কুকের ছোঁয়া। জাঙ্কুক গভীরভাবে স্পর্শ করছে তীরকে। অবশেষে সময় নষ্ট না করে জাঙ্কুক তার ভালোবাসায় মুড়িয়ে দিতে থাকে তীরকে। How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy's in it hot. I'm the one who's hot, doing something unholy. He's তে তো জাঙ্কুককে ভালোবাসতো অনেক আগে থেকেই, কিন্তু জাঙ্কুকের অবহেলার কারণে তে জাঙ্কুকের থেকে দূরে সরে যেতে চেয়েছে। তাই তো ইয়োনোকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু ভালোবেসে নয়, শুধু জাঙ্কুকের উপরে অভিমান করে। আর জাঙ্কুক যখন তের থেকে দূরে সরে গেল, তখন সে তের ভালোবাসা উপলব্ধি করতে পারলো। তাই তো সে দেশে চলে এসেছিল তেকে বিয়ে করার জন্য। কিন্তু দেশে এসে যখন দাদুর কাছে শুনলো তের বিয়ে ঠিক, তখন জাঙ্কুক তার দাদুকে বলেছিল যে সে তেকে ভালোবাসে। কিন্তু তের দাদু তো জানতো না তে ইয়োনোকে ভালোবেসে নয়, বরং অভিমানের কারণে বিয়ে করেছে। তে দাদু বলেছিল যে তে তো ইয়োনোকে ভালোবেসে বিয়ে করেছে, তাই শুধু শুধু এই বিষয় নিয়ে জল ঘোলা না করাই ভালো। এর জন্যই জাঙ্কুক ভুল বুঝেছিল তেকে, তাই তো তেকে প্রথমে কষ্ট দিয়েছিল। আসলে দুজনের ভালোবাসাই মনের গহীনে ছিল, কিন্তু কেউই বুঝতে পারেনি। সেটা ধুলোর আবরণে ঢাকা পড়েছিল। যখন দুজন দুজনের কাছে আসলো, তাদের সেই ভালোবাসার ধুলো মুছে গিয়ে আবারও নতুন করে ভালোবাসার সৃষ্টি হলো। এভাবেই বেঁচে থাকো পৃথিবীর সমস্ত ভালোবাসা, ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সমস্ত ভালোবাসা টিকে থাকো। সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। আল্লাহ।